অভিযোগ, অতীত সামরিক শাসকদের অপকীর্তির কথা স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র রক্ষায় সজাগ থাকার আহ্বান। সরকারের কারণে গণতন্ত্র বিপন্ন, দাবি খালেদা জিয়ার। ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির তদন্ত। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে 19 জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ। জটিল পরিস্থিতির মধ্যে পার্লামেন্টে আস্থা ভোটের অপেক্ষা। এছাড়াও এক্সিম ব্যাংক বিশেষ সংবাদে থাকছে। পশ্চিমা বিশ্বের পর এবার বাংলাদেশে স্পেলিং বি বানান প্রতিযোগিতার খবর। এবারে বিস্তারিত। সামরিক, বেসামরিক, সরকারি কর্মকর্তা কর্মচারীরা শেয়ার বাজারের মতো ব্যবসায়িক খাতে আর বিনিয়োগ করতে পারবেন না। এ ধরনের প্রতিষ্ঠানে সরকারি চাকরিদের বিনিয়োগ বন্ধে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সঞ্চয় চাকরি রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরি বিধিমালাতে আছে সরকারি চাকুরিরা ব্যাংকে বা ডাকঘরের মতো প্রতিষ্ঠানে মাসিক সঞ্চয়, ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্র কেনার মতো সঞ্চয়ের জন্য বিনিয়োগ করতে পারবেন, তবে ব্যবসা বা বাণিজ্যিক উদ্দেশ্যে অর্থ বিনিয়োগ করতে পারবেন না। অনেকদিন ধরে প্রয়োগের কড়াকড়ি না থাকায় অনেকেই ভুলতে বসেছিলেন চাকরিবিধির এ ধরনের নিষেধাজ্ঞা। আর এ কারণে বেশি লাভের আশায় সরকারি চাকরিজীবীদের অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করে দিনের প্রথম ভাগ ব্যস্ত থাকেন বাজারের ওঠানামা নিয়ে। না বুঝে বিনিয়োগে সর্বশান্ত হয়েছেন অনেকে। ওই পুরনো বিধিকে মনে করিয়ে দিতেই মন্ত্রিসভার বৈঠক থেকে প্রজ্ঞাপন জারির কথা বলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রেস সচিব। পুঁজিবাজার এমনিতেই ঝুঁকিপূর্ণ, এটি আমরা অনেকেই জানি। আমরা এও জানি সরকারি, বেসরকারি, সামরিক, বেসামরিক কর্মকর্তা কর্মচারী সবারই সরকারি দায়িত্ব পালনের অবস্থানে থেকে এ ধরনের ব্যবসা বাণিজ্য করা সমীচীন নয়। এটি আপনারা পরবর্তী পর্যায়ে মন্ত্রণালয় থেকে কাগজ দেবে, সেখানে পাবেন। শেয়ার বাজারকে গতিশীল করতে আয়কর আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা। পুঁজিবাজার স্থিতিশীল করার জন্য বিনিয়োগকারীদের পুঁজিবাজার মুক্তি করা এবং তাদের আস্থা অর্জনের জন্য আয়করের ক্ষেত্রে কিছু সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে আছে আইপিওর পাশাপাশি সেকেন্ডারি মার্কেট থেকে তালিকাভুক্ত শেয়ার, সকল মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয়ের উপর বিনিয়োগের রেয়াত সুবিধা, মিউচুয়াল ফান্ড থেকে অর্জিত আয়কর মুক্ত করা, লেনদেনের উপর উৎসে কর যে কাটা হয় সেটি ছিল 0.10 ভাগ, এ থেকে কমিয়ে 0.05 করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 খসড়া এবং আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের সংশোধনীতে অনুমোদন দেওয়া হয়েছে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। পুঁজিবাজারে টানা দরপতনে আবারও বিক্ষোভ হয়েছে। ডিএসই মনে করছে এনবিআর এর নতুন প্রজ্ঞাপনের কারণেই দরপতন। তবে এনবিআর বলেছে কারো ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রজ্ঞাপনের অপব্যাখ্যা হচ্ছে। পুঁজিবাজারে কোনো অপরাধের বিনিয়োগ নেই মনে করে অযথা কাবিঘ্ন না হতে পরামর্শ দিয়েছে এনবিআর। রিপোর্ট শারমিন আজাদের। সোমবার লেনদেন শুরুর পর 5 মিনিটেই ডিএসইতে সাধারণ মূল্যসূচক কমে যায় 125 পয়েন্ট। আর এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের বিক্ষোভ নভেম্বরে এসএসসি ঘোষিত প্রণোদনা বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে। তারা বলছেন বিক্ষোভের পেছনে অর্থনৈতিক কারণ আছে অনেক। মুদ্রা বাজারে টালমাটাল পরিস্থিতি সামাল দিতে ঋণের ও আমানতের সুদের হারের সীমা তুলেছে বাংলাদেশ ব্যাংক। এরই প্রভাবে পুঁজিবাজার থেকে মুদ্রা বাজারে বিনিয়োগ চলে যাচ্ছে বলে মনে করছে ডিএসই। তবে অপরাধ থেকে অর্জিত আয়ের বিনিয়োগ নিয়ে রাজস্ব বোর্ডের নতুন নিষেধাজ্ঞারও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে ডিএসই। আসলে কনফিউশন হয়েছে, কিছু লোক কনফিউশন সৃষ্টি করছে, বাস্তবে কনফিউশন হওয়ার কথা না। আমরা কোনো প্রশ্ন করব না, 10% থাকবে। এখন এইটা কখন ডিক্লেয়ার করবে? যেমন ধরেন আগামী 1 জুলাই 2012-তে তারা রিটার্ন দেওয়ার সময় এই অঙ্কটা দেখাইলে চলবে যে আমি গত এই সময়ের মধ্যে আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি। 2 মাস আগে প্রধানমন্ত্রীর নির্দেশে কোনো প্রশ্ন ছাড়াই পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ দেয় এনবিআর। তবে ডিসেম্বরে মুদ্রা পাচার প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং বাদ সাধে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগে। এরপরই এনবিআর এর নতুন প্রজ্ঞাপন। এটা আমার ধারণা
ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য পুঁজিবাজারের কিছু সংখ্যক ব্যক্তি এটা অপপ্রচার করতেছে, যাতে তাদের কোনো স্বার্থ হাসিলের জন্য। আসলে এটা পুঁজিবাজারের কোনো প্রতিক্রিয়া হবে না। 3 দিন দরপতনের ধাক্কায় ডিএসইতে মূল্যসূচক নেমে এসেছে 4,864 পয়েন্টে। লেনদেনও কমছে। সোমবার লেনদেন হয়েছে 459 কোটি টাকা, যা গত সপ্তাহের এ সময়ের চেয়ে 33% কম। শারমিন আজাদ, চ্যানেল আই, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া এবং তার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 4 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট জমা দেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ। রিপোর্ট করছেন পরাগ কাসেম। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আর্থিক অনিয়মের অভিযোগে 2011 সালে তেজগাঁও থানায় মামলা করে দুদক। অভিযোগে বলা হয়, ট্রাস্টের নামে টাকা সংগ্রহ, জমা, উত্তোলন এবং জমি কেনায় 1,90,00,000 টাকার আর্থিক অনিয়ম করেছে ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারপারসন হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, রাজনৈতিক সচিবের এপিএস জিয়াউল ইসলাম মুন্না এবং সে সময়ের ঢাকার মেয়রের এপিএস মনিরুল ইসলাম খান। তদন্তে অভিযোগ প্রমাণ হয় 4 জনের বিরুদ্ধেই দুপুরে চার্জশিট দাখিলের অনুমোদন দেয় দুদক। চ্যারিটেবল কোনো কাজে কোনো অর্থ ব্যয়ের কোনো তথ্য আমরা কমিশনের অনুসন্ধানকারী তদন্তকারী কর্মকর্তা পাইনি। এই অর্থ সংগ্রহ হয়েছে অবৈধ ক্ষমতার অপব্যবহার করে। সিএমএম আদালতে চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা জানান, ওই ট্রাস্ট ফান্ডের একটি বড় উৎস অবৈধ। মেট্রো মেকার্স নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে তারা 1,35,00,000 টাকা ওই অ্যাকাউন্টে আসছে বলে দেখাচ্ছে। আর মেট্রো মেকার্স বলতেছে যে আমরা এই টাকা দিই নাই, উৎস পাওয়া যায়নি। আর আমরা আরো তদন্তে দেখলাম যে 10টা পে স্লিপের মাধ্যমে 55,50,000 টাকা ওই অ্যাকাউন্টে জমা হয়েছে, যেটা হারিস চৌধুরী সাহেবের এপিএস জমা দিছে বলে রেকর্ডে দেখা যায়। কিন্তু এই টাকারও কোনো বৈধ উৎস সন্ধান পাওয়া যায়নি। সাবেক প্রধানমন্ত্রী ট্রাস্টের নামে যে জমি কিনছে, সেই দলিলের দাতাকে 1,24,93,000 টাকা অতিরিক্ত পেমেন্ট করা হয়েছে। কেন পেমেন্ট করা হয়েছে সেটাও মাননীয় বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী জানতেন। তবে মামলাটিকে হয়রানিমূলক বলছেন খালেদা জিয়ার আইনজীবীরা। ট্রাস্টের নামে যে সম্পত্তি ক্রয় করা হয়েছে তার প্রকৃত মালিককে সঠিক মূল্যই নির্ধারণ করা পূর্বক তাকে প্রদান করা হয়েছে। এটা কোন রকম কোনো অনিয়ম হয় নাই। দুর্নীতি দমন কমিশন আইনের 5(2) ধারার 1947 সনের কোনো অপরাধ সংগঠিত হয় নাই। এই মামলায় হাইকোর্ট থেকে আগেই 8 সপ্তাহের জামিন পেয়েছেন বেগম খালেদা জিয়া। তবে জামিননামা দাখিল করতে মঙ্গলবার তিনি সিএমএম আদালতে যাবেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বর্তমান সরকারের আমলে দায়ের হওয়া একমাত্র মামলা। বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আরো 4টি মামলা হয়। এর মধ্যে গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে। আর যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম নিম্ন আদালতে চলবে কিনা তা আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে। বেগম খালেদা জিয়া সবগুলো মামলাই জামিনে রয়েছেন। পরাগ আজিম, চ্যানেল আই, দুর্নীতি দমন কমিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন সময় সামরিক স্বৈর শাসকরা ক্ষমতা দখল করে তাদের স্বার্থে যুব সমাজকে ধ্বংস করেছে। ভবিষ্যতে কেউ যাতে করতে পারে সেজন্য যুব সমাজকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস থাকলে আত্মকর্মসংস্থান অনেক সহজ হয়। ফারুক হোসেনের রিপোর্ট। আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবশক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের লক্ষ্যে জাতীয় যুব দিবস পালিত হয়ে আসছে। উদ্বোধন অনুষ্ঠানে যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, উন্নত হবে, শিক্ষায়, দীক্ষায়, সুস্বাস্থ্যের সব দিক থেকেই আমরা এগিয়ে যাব। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আর বিশেষ করে যুব সমাজকে কিভাবে আমরা আরো বেশি সম্পৃক্ত করতে পারি সেদিকে লক্ষ্য রেখেই আমাদের প্রতিটি কর্মসূচি আমরা গ্রহণ করেছি। বিপথে না গিয়ে যুব সমাজকে নিজের ও দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দুর্ভাগ্য হলো যে এদেশে যখন মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা এসেছে 75-এর পর, তারা কিন্তু আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়ে গেছে। ছাত্রদের হাতে, যুবকদের হাতে অস্ত্র, অর্থ দিয়ে তাদেরকে বিপথে ঠেলে দিয়েছে, নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য ব্যবহার করেছে। কাজে যুব সমাজকে সচেতন হতে হবে, নিজেদের আত্মবিশ্বাস থাকতে হবে,
উইল পাওয়ার থাকতে হবে, মাদকাসক্তি থেকে দূরে থাকতে হবে। প্রত্যেকের মধ্যে যদি এই নিজের আত্মবিশ্বাস থাকে, তাহলে আত্মকর্মসংস্থানের জন্য আমাদের সরকার তো অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা ট্রেনিং দিচ্ছি, আমরা ঋণ দিচ্ছি, আমরা উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছি এবং ভবিষ্যতে আরো আমরা এই ধরনের সুযোগ সৃষ্টি করে দেব। সেক্ষেত্রে কেন আমাদের ছেলেরা বিপথে যাবে? আত্মকর্মী যুবক এবং যুব সংগঠকদের হাতে জাতীয় যুব পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ এনে আগামীতে ক্ষমতায় এলে তত্ত্বাবধায়ক সহ বর্তমান সরকারের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের গণতন্ত্র বিপন্ন দাবি করে বিরোধী দলীয় নেতা বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। চকর মালিথা রিপোর্ট। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 53তম কনভেনশন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রকৌশলীদের অভিনন্দন জানিয়ে বেগম খালেদা জিয়া 4 দলীয় জোট সরকার আমলের সাফল্য তুলে ধরেন। বর্তমান সরকারের 3 বছরে এখন পর্যন্ত আমাদের অর্জিত অগ্রগতির ধারে কাছে কেউ পৌঁছতে পারেনি। বিএনপি চেয়ারপারসন বলেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে তাদের ব্যর্থতাকে আড়াল করতে বিদ্যুৎ খাতে তাদের তথাকথিত উন্নয়নের কথা জোরে সোরে প্রচার করছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বর্তমানে দেশি ও বিদেশিদের অবাধ লুণ্ঠনের চারণ ক্ষেত্রে পরিণত করা হয়েছে। আমি আপনাদের আশ্বাস দিতে চাই যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত 5 বছরের সকল অনিয়ম ও দুর্নীতির তদন্ত আগামীতে করা হবে এবং জাতীয় সম্পদ লুণ্ঠনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে আজ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক নাজুক অবস্থা বিরাজ করছে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। বর্তমান সরকার জনমতকে উপেক্ষা করে মাত্র 4 মিনিটে জাতীয় সংসদের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়ে দেশের পরবর্তী সাধারণ নির্বাচনকে সংকটাপন্ন করে তুলেছে। দেশ আজ মহাসংকটের মধ্য দিয়ে চলছে। অর্থনৈতিক সংকট তীব্রতর হচ্ছে, গণতন্ত্র বিপন্ন হতে চলেছে। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সরকার পরিবর্তনের ধারাকে অবরুদ্ধ করা হয়েছে। বেগম খালেদা জিয়া উদ্বেগ বলেন, পরিবেশ, প্রতিবেশ, পানি, কৃষি, বনজ সম্পদ, ভূমির উর্বরা শক্তি সহ বাংলাদেশের অনেক কিছুই আজ পরাক্রমশালী প্রতিবেশীর আগ্রাসনের শিকার। এবং পরিকল্পিত চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে শুধু সার্চ কমিটি গঠনই যথেষ্ট নয় মনে করছেন সাবেক 2 প্রধান নির্বাচন কমিশনার। প্রথমে সার্চ কমিটির নিরপেক্ষতা নিশ্চিত করার পরামর্শ তাদের, আর পরে নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সাবেক সিইসিরা সেই রক্ষা কবচে চান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সার্চ কমিটি গঠনের প্রস্তাব করেছেন রাষ্ট্রপতি। আপিল বিভাগের একজন বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক এবং দুর্নীতি দমন কমিশন ও পিএসসি চেয়ারম্যানদের সমন্বয়ে এই কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনাররা সার্চ কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানালেও তারা মনে করছেন এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থেকেই গেল। কিছুটা প্রশ্ন থেকে গেল। এখন কি সার্চ কমিটিতে রেফারেন্স, টার্মস অফ রেফারেন্স কি হবে? নির্বাচন কমিশনের নিযুক্তি না নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গড়ে তোলবার প্রচেষ্টা, এটার উপরে নির্ভর করবে অনেক কিছু। এমন একটা কমিটি গঠন করা উচিত যারা নিরপেক্ষভাবে তাদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে এই সমস্ত লোককে বের করতে পারবেন। নির্বাচন কমিশনকে শক্তিশালী না করলে সার্চ কমিটি গঠন করে ইসি গঠন ফলপ্রসূ হবে না বলে মনে করছেন তারা। ভোটারদেরকে যদি ভোট প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত করা না যায়, তাহলে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার জন্য যত প্রচেষ্টাই হোক, খুব কি যে আপনাকে একটা কিছু দেবে, কারণ নির্বাচন কমিশন তো আরেকজনের হাতে কাজ করতে হবে, তার তো নিজস্ব কিছু নাই। স্বাধীনভাবে যাতে নির্বাচন কমিশন যাতে কাজ করতে পারে, তার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো তাদেরকে দেওয়া, তাদের সেগুলোকে নিশ্চিত করা
কনস্টিটিউশনের মাধ্যমে এবং আইনের মাধ্যমে। একসময় নির্বাচন কমিশনকে নেতৃত্ব দেওয়া সাবেক সিইসিরা বলছেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত হয় শক্তিশালী নির্বাচন কমিশন অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু ব্যক্তি খোঁজার জন্য করে থাকে। শেখর, চ্যানেল আই, ঢাকা। এদিকে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা বলেছেন, সার্চ কমিটি গঠনে আইন হলে তা হবে সঠিক দিক নির্দেশনার পথে প্রথম সঠিক পদক্ষেপ। তবে বর্তমান কমিশন আগামীতেও বহাল থাকবে কিনা সে বিষয়টি সময়ের উপর ছেড়ে দিতে বলেছেন তিনি। রিপোর্ট সময় ইসলামের। নির্বাচন কমিশন গঠনে আইন করার প্রস্তাব ছিল বর্তমান নির্বাচন কমিশনের। বিচারপতি ও সাংবিধানিক পদের কয়েকজনকে নিয়ে সার্চ কমিটি গঠনের প্রস্তাবও ছিল তাদের। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে 23 রাজনৈতিক দলের অনেকেই সেই আইন এবং সার্চ কমিটির পক্ষে মত দিয়েছে। তবে আপাতত সরকারকে শুধু সার্চ কমিটি গঠনের কথা বলেছেন রাষ্ট্রপতি। কমিশনের প্রস্তাবনার সঙ্গে মিল রেখে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিইসি। আমরা খুশি যে একটা অন্তত প্রক্রিয়া তো হলো এবং এটা যদি আইনে রূপান্তর হয় এবং এভাবে যদি কাজ হয়, এটা আমি মনে করি যে ফার্স্ট স্টেপ ইন দি রাইট ডিরেকশন। এরপরে ওনারা লোকজন খোঁজখবর করে যদি করতে পারেন তাহলে তো ভালো হবে। সার্চ কমিটিতে বিদায়ী প্রধান নির্বাচন কমিশনারকেও রাখার প্রস্তাব করেছিল ডক্টর হুদার নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি প্রস্তাবিত সার্চ কমিটিতে তাকে না রাখা কি তাকেই আবারও কমিশনে রেখে দেওয়ার ইঙ্গিত কিনা সে বিষয়ে কিছু বলতে রাজি নন সিইসি। কমিশনকে যদি রেখে দেওয়ার জন্য একটা সুপারিশ আসে সেক্ষেত্রে আপনাদের সেটা আসলে তখন দেখবো। এখন তো অ্যাডভান্স বলতে পারি না এরা কি করবে। যে কেউই যদি অন্য কারো আরেকবার চায় কিংবা মনে করে যে হওয়া উচিত, হলো কি না হলো এটা গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু কেউ কেউ যে এই ইচ্ছাটা প্রকাশ করলেন এইটা হচ্ছে যে আপনি আমাদের দেশে তো সাধারণত কেউ কারো ভালো বলতে চায় না, এইটা একটা এন্ডোর্সমেন্ট যে চাচ্ছেন, তারপরে না হলে না এটা একটা স্বীকৃতি পাচ্ছেন আপনি। তবে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যেসব দল বর্তমান কমিশনকেই রেখে দেওয়ার পক্ষে মত দিয়েছে তাদের মহানুভব বলেছেন ডক্টর এটিএম শামসুল হুদা। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভবন নির্মাণে নিয়ম নীতির তোয়াক্কা না করার জলজ্যান্ত প্রমাণ হিসেবে রাজধানীতে নির্মাণাধীন একটি ভবনের বেসমেন্ট ধসে পড়েছে। এতে সার্কিট হাউস রোডের 50 ফুটের বেশি জায়গা ধসে পড়ার সঙ্গে ফাটল ধরেছে আশেপাশের কয়েকটি ভবনে। তবে কেউ হতাহত হয়নি। এনামুল কবির রূপমের রিপোর্টে বিস্তারিত। রাজধানীতে যে কোনো নির্মাণে নিয়ম না মানাই এখন নিয়ম। রাস্তা বন্ধ করে নির্মাণ সামগ্রী ফেলে রাখা আর নকশার বাইরে নির্মাণ স্বাভাবিক ঘটনা। অভিযোগ আছে যাদের এসব দেখভাল করার কথা, শত অনিয়মের পরও কখনোই দেখা যায় না তাদের। তগলকি এমন কাণ্ডকীর্তির মধ্যেই নির্মাণ কাজ চলার সময় ভেঙে পড়ে পরিকল্পনার বহুতল ভবনের বেসমেন্ট পাইলিং। ওখানে একটা গাড়ি ছিল, ওই যে মাটি কাটার আর কি ক্যারেং, ওটা ছিল, ওটা সরানোর পরে দেয় পুরা ভাঙ্গা পড়ে গেছে। 30 ফুট নিচে পড়ে গেল ভাঙ্গা, পাইলিং সহকার। সার্কিট হাউস রোডের ওই প্লটে 15 তলা ভবন নির্মাণ ছিলেন একটি ব্যাংক এবং একটি বীমা কোম্পানির পরিচালক। নিয়ম অমান্য করে নির্মাণ কাজ চলছিল বলে অভিযোগ করেছে রাজু। যখন ফেল করে তখন কনস্ট্রাকশনের যারা দায়িত্ব ছিল তাদের উচিত ছিল প্রিকশনারি মেজার্স নেওয়ার অনেক স্কোপ ছিল। আমি মনে করি যে তাদের এই অবহেলার কারণে এই বিষয়টা ঘটেছে। যিনি স্ট্রাকচারাল ডিজাইনার বা কনসালটেন্ট তাদেরই এটা দায়িত্ব অবহেলা হলে তারা পানিশমেন্ট সরকারের পক্ষ থেকে আমাদের মনিটরিংটা আরো জোরদার হওয়া প্রয়োজন আছে। ঘটনার পর নির্মাণ কর্মীরা পালিয়ে যান। ভবনের মালিক এবং প্রকৌশলীদেরও কাউকে সেখানে পাওয়া যায়নি। দায়িত্বে থাকা সংস্থাগুলো দায় চাপানোর চেষ্টা করেছেন একজন আরেকজনের উপর। দায়িত্ব কার সেটা পরের বিষয়। বিষয়টা হচ্ছে এটাকে মোকাবেলা করতে হবে, খুব দ্রুত এটা মোকাবেলা করতে হবে এবং এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে এইটা মোকাবেলা। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের অফিসের সামনে ধসের ঘটনার পরপরই সার্কিট হাউস রোডে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। 7 ঘন্টা পর পানির লাইন বন্ধ করে ওয়াসা। বিকেলে রাস্তা মেরামত শুরু করে সেনাবাহিনী। কিন্তু এই ঘটনায় কে যে ইমিডিয়েটলি রেসপন্স করবে এটা নিয়ে তাদের মধ্যে ঠেলাঠেলি। ওয়াসা বললে যে এটা তাদের কাজ না, দায়িত্ব অবহেলা হোক বা ত্রুটি বিচ্ছেদের কারণে যে আইনগত ব্যবস্থা নেওয়ার যেটা স্কোপ আছে সেটা পুলিশ গ্রহণ করবে। ধসে পড়া বেসমেন্টের পূর্ব দিকে 5টি একতলা ভবনের দেয়ালে ফাটল দেখা দেয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগে খেয়াল না রাখলেও ধসের ঘটনার পর আলাদাভাবে তদন্তের নির্দেশ দিয়েছে রাজুক ও সিটি কর্পোরেশন। পুলিশও তদন্ত শুরু করেছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জামায়াত নেতা মুজাহিদের বিরুদ্ধে নতুন করে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ আমলে নেওয়া হবে কিনা সে বিষয়ে 26 জানুয়ারি আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেক জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আদেশ হবে 18 জানুয়ারি।
আর বিএনপি নেতা আব্দুল আলিমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ 15 মার্চ দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মাজহুল হক মান্নার রিপোর্ট। জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে পুনরায় দাখিল করা অভিযোগ রয়েছে 1971 সালে পাকিস্তানি বাহিনীর সহায়তায় ফরিদপুরে 50-এর অধিক বেশি মানুষকে হত্যা, ফরিদপুরে চর ভদ্রাসন সহ কয়েকটি গ্রাম ঘিরে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া ও 50-60 জন সংখ্যালঘুকে হত্যা সহ 34টি অপরাধের বিবরণ। অভিযোগ গ্রহণ করে আদেশ দেন ট্রাইব্যুনাল। আলবদর বাহিনীর প্রধান হিসাবে বাংলাদেশের নানান জেলা তিনি সফর করেছেন। ইসলামী ছাত্র সংঘ সহ নানান সংগঠনের সভায় তিনি বক্তব্য রেখেছেন। একদিকে পাকিস্তান দখলদার হানাদার বাহিনীর যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছেন এবং সব ঘটনাগুলোর সাথে তিনি নিজে সম্পৃক্ত থেকেছেন। সাবমিট দ্য ফর্মাল চার্জ এবং সেটি দাখিল করার পরে ইট হ্যাজ বিন প্লেসড বিফোর দ্য ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন 26শে জানুয়ারি এবছরের for order relating to cognizance matter Ali Hassan Mohammad Mujahid's case. বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল আলিমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন চূড়ান্ত করে প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। 3909 পৃষ্ঠার প্রতিবেদনে মূল প্রতিবেদন 68 পৃষ্ঠার। এতে অভিযোগ আছে 7টি। ওখানে কোরই কাদিপুর বলে একটা এলাকা আছে, হিন্দু এলাকা ছিল। ওইটা হিন্দু প্রায় 370 জনের মতো হিন্দু পরিবারকে হত্যা করে, বাড়িঘর লুটপাট করে, অগ্নিসংযোগ করে। এটি একটি ওই এলাকার জয়পুরহাটের সবচেয়ে বড় ঘটনা বলে আমাদের কাছে তদন্তে বেরিয়ে আসে। ট্রাইব্যুনাল তখন আদেশ দিয়েছেন প্রসিকিউশনকে টু সাবমিট দ্য ফর্মাল চার্জ রিলেটিং টু অ্যাকিউজড আব্দুল আলিম অন 15/3/2012। তবে অভিযোগ দাখিলের আগ পর্যন্ত আব্দুল আলিমের জামিন বহাল রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবার ইসলামিক আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে দুর্নীতি থেকে দায়মুক্তি অধ্যাদেশ বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ দিয়ে তাকে 19 জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। দুর্নীতির জন্য প্রেসিডেন্ট জরদারি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় প্রধানমন্ত্রী গিলানিকে তাদের পদে অযোগ্য ঘোষণা করতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন শীর্ষস্থানীয় এক আইনজীবী। এমন অস্থিরতায় পার্লামেন্টে আজই আস্থা ভোটের মুখোমুখি হচ্ছে গিলানি সরকার। বিস্তারিত হাফসা হোসাইনের রিপোর্টে। সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই বিচার বিভাগের চাপের মুখে গিলানি সরকার। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলা আবারও চালু করার শুনানির সময় প্রধানমন্ত্রী গিলানির উপর আদালত অবমাননার নোটিশ জারি করেন সুপ্রিম কোর্ট। বিতর্কিত ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স এনআরওর মাধ্যমে জারদারির মাফ হয়ে যাওয়া মামলাগুলো চালুর বিষয়ে সরকারের পরিকল্পনা জানাতে ব্যর্থ হওয়ায় কেন আদালত অবমাননা হয়নি 19 তারিখ আদালতে হাজির হয়ে প্রধানমন্ত্রীকে তার কারণ দর্শাতে বলা হয়েছে নোটিশে। Under the contempt laws, the punishment can be 6 months fine or both. Prime Minister of Pakistan, if he doesn't come, that means he accepts the position. 1986 থেকে 99 পর্যন্ত দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, হত্যা ও সন্ত্রাসী কাজের অভিযোগ থেকে রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাদের মুক্ত করতে 2007 সালে এনআরও জারি করেন সে সময় প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। 2009 সালে অর্ডিন্যান্সকে অসাংবিধানিক ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। ক্ষমতাসীন জোটের শরিক দল এবং প্রেসিডেন্ট জারদারির পরামর্শে 19 জানুয়ারি আদালতে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গিলানি। চলমান পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে আগাম নির্বাচনের পরামর্শ দিয়েছেন বিরোধী প্রবীণ নেতারা। সরকার, সেনাবাহিনী ও বিচার বিভাগের ত্রিমুখী দ্বন্দ্বের মধ্যে সামরিক অভ্যুত্থান হলে সেনাবাহিনীর পক্ষে অবস্থান নেওয়ার কথা স্পষ্টই জানিয়ে দিয়েছেন নির্বাসিত সাবেক সেনা শাসক পারভেজ মুশাররফ। সিএনএন আইবিএনকে দেয়া সাক্ষাৎকারে তেহরিক ই ইনসাফ নেতা সাবেক ক্রিকেটার ইমরান খানকে নিয়ে জোট গঠনের ইচ্ছার কথাও জানিয়েছেন মুশাররফ। হাফসা হোসাইন, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বিশেষ সংবাদ। পশ্চিমা বিশ্বের পর এবার বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শুরু হচ্ছে দ্য ডেইলি স্টার স্পেলিং বি ইংরেজি বানান প্রতিযোগিতা। শিক্ষা বিষয়ক ওয়েবসাইট champs21.com এ প্রথম পর্বে 1 ফেব্রুয়ারি থেকে অনলাইনে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতা চলবে 10 মার্চ পর্যন্ত।
শাকির আদনানের রিপোর্ট। ডেইলি স্টার কার্যালয়ে প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন। জানানো হয়, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীরা অনলাইনে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। অনলাইন পদ্ধতিতে প্রথম রাউন্ডে 3000 শিক্ষার্থীকে নির্বাচন করা হবে। এরপর দ্বিতীয় রাউন্ড থেকে 72 জন এবং চূড়ান্ত পর্বে একজনকে নির্বাচন করা হবে। What actually they will get, the champion speller is going to get 500,000 taka cash plus a chance to visit Washington DC with one of his parents, either mom or dad. প্রতিযোগিতায় নলেজ পার্টনার হিসেবে রয়েছে ব্রিটিশ কাউন্সিল। If this spelling bee becomes popular, then I think it's a great springboard to a much wider range of activities that will interest, entertain and help the kids learn English. 1925 সালে যুক্তরাষ্ট্রে প্রথম এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুদ্ধ উচ্চারণ এবং ইংরেজি বানান সম্পর্কে এ ধরনের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা বিশেষ অবদান রাখবে বলে মনে করছেন বিশিষ্টজনরা। We believe that an initiative like the spelling bee will have a positive impact on the learning culture and growth of knowledge in our society. এই অনুষ্ঠানটা কিন্তু একটা পরিবারের অনুষ্ঠান এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা মনে করছি যে through the spelling bee contest we are going to help the education standard of our boys and girls. টুইটারে লিখতে গিয়ে সে 140 ক্যারেক্টার বেশি লিখতে পারে না বলে তাকে শর্ট করে ফেলতে হচ্ছে, বা মোবাইল এসএমএস পাঠাতে গেলে 200 ক্যারেক্টার বেশি লিখতে পারছে না বলে তাকে শর্ট করে ফেলতে হচ্ছে। এইভাবেই কিন্তু সে তার অজান্তেই তৈরি হচ্ছে। অতএব এটা একটা প্রযুক্তির বিকাশ যেমন হচ্ছে, একইভাবে আবার প্রযুক্তি আমাকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমি বিশ্বাস করি স্পেল বির মতো স্পেলিং বির এরকম অনুষ্ঠানগুলো এই দিক থেকে আমাদেরকে অনেকটা রক্ষা করবে। আগ্রহী শিক্ষার্থীরা ওয়েবসাইট www.champs21.com এ বিস্তারিত জানতে পারবে। হরলিক্সের সহযোগিতায় ডেইলি স্টার স্পেলিং বি ধারাবাহিকভাবে চ্যানেল আইতে প্রচার শুরু হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে জানাবো হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কৃষি সংবাদ। রাজশাহীতে নেট হাউসে টিস্যু কালচারের বীজ আলু চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। কয়েক বছর ধরে কৃষকরা নেট হাউসে টিস্যু কালচারের চারা থেকে ব্রিডার বীজ তৈরি করে আসছেন। ডায়মন্ড, কার্ডিনাল ও গ্রানুলা জাতের আলুর এই বীজ বাজারে বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকা কেজি। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন নেট হাউসে আলু গাছের পরিচর্যায়। এবার রাজশাহীর পবা, মোহনপুর, বাগমারা, দুর্গাপুর, তানোর ও গোদাগাড়ী উপজেলার প্রায় 50টি নেট হাউসে বীজ আলুর চাষ হয়েছে। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 72টি বিভাগের 300 শিক্ষার্থীকে যৌথভাবে বৃত্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ইস্টার্ন ব্যাংক। শিক্ষার্থীদের কাছে সার্টিফিকেট এবং বৃত্তির টাকা তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এ.কে আজাদ চৌধুরী। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রকিবউদ্দিন আহমেদ, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং অন্যরা। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। রাজধানীর মানিকনগর বিশ্ব রোডে নতুন এটিএম বুথ চালু করেছে এনসিসি ব্যাংক। উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নুরুল নেয়াজ খান। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খান ও অন্যরা। দৈনিক আমাদের সময়ের প্রকাশক হিসেবে এস.এম. বক্স কল্লোলকে নিয়োগের ঘোষণা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুলস জারি করেছে হাইকোর্ট।
একই সঙ্গে হাইকোর্ট প্রকাশক নিয়োগ 30 দিনের জন্য স্থগিত করেছেন। আমাদের সময়ের সাবেক সম্পাদক ও প্রকাশক নাইমুল ইসলাম খানের রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এবারে জানিয়ে দেব গ্রামীণ ফোন খেলার খবর। ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি20 ক্রিকেট উৎসব। তার আগে 19 জানুয়ারি নিলামে তোলা হবে দেশি বিদেশি ক্রিকেটারদের। সেরা দল গঠনে এরই মধ্যে মাঠে নেমেছে বিপিএল এর 6 দল। রিপোর্ট উপলন্দের। বিপিএল এর লোগো উন্মোচনের পর নিজ দলের মালিকানা বুঝে পেয়েছে 6 দলের ফ্র্যাঞ্চাইজিরা। এখন তাদের অপেক্ষা সেরা খেলোয়াড়দের দলে নেওয়ার। একই সঙ্গে ব্যস্ততা নিজ দলকে পরিচিতি করানোই। এরই মধ্যে উন্মোচিত হলো দুরন্ত রাজশাহীর লোগো। আইকন মুশফিকুর রহিমই হয়েছেন রাজশাহীর ক্যাপ্টেন। আমাদের ইয়াংস্টার যারা আছে তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি, অ্যাজ ওয়েল এজ আমাদের সাথে আমাদের জন্য, কারণ আমরা এর আগে কখনো এরকম ফরেন প্লেয়ারদের সাথে খেলা হয়নি। সো লুকিং ফরওয়ার্ড টু দ্যাট, এবং হোপফুলি ইনশাআল্লাহ আশা করবো যাতে আমাদের পুরো বাংলাদেশ টিম এবং অ্যাজ ওয়েল এজ বাংলাদেশ ক্রিকেট যাতে ইমপ্রুভ হয় এখান থেকে। বাংলাদেশ লিগ ক্রিকেটের প্রথম আয়োজন, বাজিমাতের সর্বোচ্চ চেষ্টা দুরন্তদের। ব্যালেন্স টিম করার চেষ্টা করবো, প্লাস টি20তে যেটা মানে এফেক্টিভ টিম হবে ওইটা আমরা করার চেষ্টা করবো। বলবো না যে সুপারস্টার, মানে আমার বিগ নেম থেকে আমি চেষ্টা করবো বেস্ট কম্বিনেশন টিম করার জন্য। শুধু দুরন্ত রাজশাহী নয়, সামর্থ্যের সেরা দল গঠনের প্রত্যাশা অন্যদেরও। সবার চোখেই এক স্বপ্ন, চ্যাম্পিয়নশিপ। টিম চ্যাম্পিয়ন হবে এরকম একটা দল আমরা গঠন করতে চাই। বিসিবি থেকে যে লিস্টটা দেওয়া হয়েছে আমাদের, এই লিস্টের মধ্যে সেরা প্লেয়ার যারা আছেন তাদেরকে আমরা পিক আপের চেষ্টা করছি। আরেকটা বিষয় আমরা গুরুত্ব দিচ্ছি লোকাল প্লেয়ারদের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইয়াং এবং অলরাউন্ডারের দিকে আমরা একটু গুরুত্ব দিচ্ছি। দলের কোচ স্টুয়ার্ট ল, তার সঙ্গে আমাদের আলোচনা অনেক দূরে এগিয়ে গেছে। আমরা আশা করছি যে তাকেই আমরা কোচ হিসেবে পাচ্ছি। যতই সময় গড়াচ্ছে উত্তেজনার পারদ বাড়ছে ততই। সবার সঙ্গে ক্রিকেট ভক্তরাও বিপিএল উৎসবে মেতে ওঠার অপেক্ষায়। উপল নন্দী, চ্যানেল আই, ঢাকা। প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে এম্পায়ারিং এর ইতিহাস করতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট এম্পায়ার ও সাবেক টেস্ট ক্রিকেটার এনামুল হক মনি। 26 জানুয়ারি নেপিয়ারে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টের ফিল্ড আম্পায়ার হিসেবে অস্ট্রেলিয়ার রক টাকারের সঙ্গী হিসেবে মাঠে নামবেন এই সাবেক বাঁহাতি স্পিনার। 2003 সালে এম্পায়ারিংকে পেশা হিসেবে নেয়া মনি এ পর্যন্ত পরিচালনা করেছেন 36টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং 3টি আন্তর্জাতিক টি20। ইমরুল কায়েসের সেঞ্চুরিতে সফরকারী ইংল্যান্ড লায়ন্সকে হারিয়েছে বাংলাদেশ এ দল। সীমিত ওভারের ম্যাচে 6 উইকেটের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই 3-1 সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। সিলেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 2 বল আগে 208 রানে অল আউট হয়। দলের পক্ষে সর্বাধিক 81 রান করেন জোসেফ রুট। ফরহাদ রেজা 29 রানে নেন 3 উইকেট। জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসের অপরাজিত 110 রানে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। গ্রামীণ ফোন ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে টিম বিজেএমসি। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং ফরেস্টগঞ্জ স্পোর্টিং ক্লাবের মধ্যে অন্য ম্যাচটি নির্ধারিত সময়ে 1-1 গোলে অমীমাংসিত থাকে। এখন অতিরিক্ত সময়ের খেলা চলছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে বিজেএমসি 3-1 গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটিকে। প্রথমার্ধে 3 গোল করে জয় নিশ্চিত করে নবরূপে খেলতে নামা বিজেএমসি। রশিদ 2টি ও ইসমাইল 1টি গোল করেন। দ্বিতীয়ার্ধে 1 গোল শোধ করেন রহমতগঞ্জের ইদ্রিস। দর্শক, সংবাদের একেবারে শেষ পর্যায়ে আমরা শেষ করবার আগে সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। শেয়ার বাজারে সামরিক বেসামরিক সরকারি চাকুরিদের বিনিয়োগ নিষিদ্ধ, দর পতনে ছোট বিনিয়োগকারীদের বিক্ষোভ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট, প্রায় 2 কোটি টাকার অনিয়মের অভিযোগ। অতীত সামরিক শাসকদের অপকীর্তির কথা স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী, গণতন্ত্র রক্ষায় সজাগ থাকার আহ্বান। সরকারের কারণে গণতন্ত্র বিপন্ন, দাবি খালেদা জিয়ার, ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির তদন্ত। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে 19 জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ, জটিল পরিস্থিতির মধ্যে পার্লামেন্টে আস্থা ভোটের অপেক্ষা।
এরই সাথে শেষ করছি এখনকার চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ সবাইকে।